ইসকনের বহিষ্কৃত নেতা বহিষ্কৃত আমরা একটু যোগ করব, কথাগুলো বারবার বলতে হবে। শিশু যৌন নিপীড়নের দায়ে বহিষ্কৃত নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে আইনজীবী ছিলেন না। একটা কঠিন সময় পার করছি আমরা, তাই অতীতে যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটি নিয়ে প্রায় প্রতিদিনই তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। দেশের বাইরে যেমন অনেক ঘটনা ঘটছে, আমরা পুরোটা জানতে পারছি না। আবার দেশের ভেতরেও যা কিছু ঘটছে তাও আমরা অনেক কিছু জানতে পারছি না। রিপাবলিক বাংলা হচ্ছে আমার পশ্চিম বাংলায় সংক্রামক ব্যাধির মতো আর কি। এটা হচ্ছে সেই করোনা ভাইরাস ছিল না, তার থেকেও মারাত্মক আর কি। যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেটাই। পাকিস্তানের ভাইরা বাংলাদেশিদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, মানে এইসব কথা যখন শুনি যে পাকিস্তানিদের কাছ থেকে, সত্যি বলতেছি সাহসটা বেড়ে যায়, যে মনে হয় না আমাদের সাথে কেউ আছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। ইসকনের বহিষ্কৃত নেতা বহিষ্কৃত আমরা একটু যোগ করব, কথাগুলো বারবার বলতে হবে। শিশু যৌন নিপীড়নের দায়ে বহিষ্কৃত নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে আইনজীবী ছিলেন না। এটা নিয়ে বহু ঘটনা ঘটছে এবং আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করবো। আমাদের সরকারের উচিত হবে খুব সিরিয়াসলি এটা খেয়াল করা। আমরা জানি জনাব চিন্ময়ের জামিন চাওয়ার জন্য তাকে আদালতে তোলা হয়েছিল, কিন্তু তার পক্ষের আইনজীবী সেখানে উপস্থিত না থাকায় শুনানি না হয়ে পরবর্তী দিন ধার্য করা হয়েছে প্রায় 1 মাস পর, 2 জানুয়ারি। এখানে কেউ তার শুনানিতে অংশগ্রহণ করতে যখন আসেননি, তখন প্রথম আলো রিপোর্ট বলছে শুনানিতে কেন অংশ নেননি জানতে চিন্ময় দাসের আইনজীবী সুভাষিস শর্মার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। তিনি বলেন কোনো আইনজীবী তার কাছে কোনো অভিযোগ করেনি। এখানে অবশ্য সনাতনী যে জাগরণী মঞ্চ আছে তারা ভয়ঙ্কর অভিযোগ করেছেন, আমরা সেই জায়গায় আসবো। কিন্তু এর মধ্যেই ভারতের মিডিয়াতে কী ধরনের মিথ্যা প্রোপাগ্যান্ডা হচ্ছে তার ব্যাপারে একটু বলা যাক। যে একজন আইনজীবী আহত হয়েছেন, সেই আহত আইনজীবীকে দেখিয়ে বলা হচ্ছে ইনি চিন্ময়ের আইনজীবী এবং তিনি চিন্ময়ের আইনজীবী হওয়ার কারণে হামলার শিকার হয়েছেন। এটা পরবর্তীতে ডিবাঙ্কড হয়েছে একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন, তারা বলছে এটা একেবারেই ঠিক না। আমি একটু পড়ি। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় রমেন রায় কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। আর যেটা আইনজীবী রমেন রায় আহত হয়েছেন ঠিকই, তবে সেটা গত রাতে হামলায় নয়। তিনি গত 25 নভেম্বর ঢাকায় সংঘর্ষে আহত হন। ফেসবুক পোস্টে রিউমার স্ক্যানার জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এবং এক্স অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছে রমেন রায় কারাবন্দী চিন্ময় দাসের আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনি লড়াই করার কারণে তার উপরে হামলা হয়েছে। ইসকন কলকাতার মুখপাত্রের এক্স পোস্টের বরাতে খবরটি সঠিক নয়। খেয়াল করি, ইসকন কলকাতা নিজে এটা ছড়িয়েছে। এটা একেবারে দায়িত্ব জ্ঞানহীন কেউ, কোনো ব্যক্তি তা না, তারা ছড়িয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি ভারতের বিভিন্ন মিডিয়ায় রিটুইট তো হয়েছেই, বিভিন্ন মিডিয়ায় এটা আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে। পোস্টে রিউমার স্ক্যানার আরও বলছে রমেন রায় যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন, সেটা সনাতনী জাগরণ জোট ও রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে। আচ্ছা, এখানে সনাতনী জাগরণী জোট আবার জনাব চিন্ময়ের আইনজীবী না পাওয়া নিয়ে একটা ভয়ঙ্কর অভিযোগ করছেন। সেটা হচ্ছে থাকতে দেয়া হয়নি। আমি একটু পড়ি। ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যেসব আইনজীবী অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে 70 জনকে মামলায় আসামি করা হয়েছে এবং অন্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। মামলার আসামি হতে পারেন কারণ ওই দিন আদালত চত্বরে যে কেওস তৈরি হয়েছে, যে মব তৈরি হয়েছে, তার মধ্যে আইনজীবী থাকার সম্ভাবনা অবশ্যই আছে এবং যেহেতু মামলা হয়েছে থাকতেই পারে। কিন্তু তারা বলছেন হুমকি দেওয়া হচ্ছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। বিবৃতিতে তীব্র নিন্দা, প্রতিবাদ, চরম উদ্বেগ, ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা তারা কামনা করছেন। বিবৃতিতে বলা হয় 3 ডিসেম্বর চট্টগ্রাম বিজ্ঞ মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ছিল, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবীকে আদালতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। একজন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ আইনের বিধান, সেখানে সনাতনী সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরুর আইনজীবী নিয়োগেরও শুনানিতে বাধা দেওয়ার ঘটনা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে। শুধু তাই নয়, ওনারা বলছেন শুনানির আগে আদালত চত্বরে মিছিল করে সনাতনী আইনজীবীদের অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং শুনানি করতে গেলে তাদের দেখে নেওয়ার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। আমরা খুব বিস্তারিত আর দরকার নেই, আমরা বুঝতে পারছি কি অভিযোগ করছেন। তারা হিন্দু ধর্মের একজন গুরু বলছেন। আমি সনাতনী জাগরণী জোটকে আবারও এই প্রশ্নটা করতে চাই, শিশু যৌন নিপীড়ন নির্যাতনের অভিযোগে বহিষ্কৃত একজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে তারা নেতা মেনে এই আন্দোলন করছেন এবং তার পক্ষে ক্রমাগত দাঁড়াচ্ছেন। তবে হ্যাঁ, জনাব চিন্ময়ের আইনজীবী পাওয়ার অধিকারের পক্ষে আমরা খুব কঠোরভাবে আছি। আমি একটা ভিডিওতেও দেখলাম যে বেশ কিছু আইনজীবী বক্তব্য দিচ্ছেন এইরকম যে সাইফুল আলম যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, তার হত্যা মামলায় জনাব চিন্ময়কে ইনক্লুড করতে হবে, এটা তাদের দাবি। আদারওয়াইজ কোনো আইনজীবী এখানে তার হয়ে কাজ করবেন না, এরকম কিছু কথাবার্তা বলছেন। নট অনলি দ্যাট, আমি একটা স্মৃতি থেকে একটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের 7 খুন মামলায় একজন আইনজীবী যেহেতু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, 7 জনের মধ্যে একজন, উনি আসলে এটার সাথে জড়িত ছিলেন না, কিন্তু তিনি সাক্ষী হয়ে যাওয়ার কারণে তাকেও হত্যা করা হয়। সেখানে যখন মামলার কাজ শুরু হয়, প্রাথমিকভাবে কোনো আইনজীবী দাঁড়াতে
মানে আসামিদের পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি চালাচ্ছিলেন। যেহেতু একজন আইনজীবী এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমি এই চর্চাগুলোকে খুব খারাপ ধরনের পপুলিজম বলবো। মানে আইনজীবী যদি কোনো কিছুতে জড়িত থাকেন, তার বিপক্ষে, যদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার বিপক্ষে কেউ দাঁড়াবো না। আমরা যে জুডিশিয়াল সিস্টেম, বিচার ব্যবস্থা, যে আইন এবং বিচার ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়, তার মধ্যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটারও আইনি সাহায্য পাওয়ার সুযোগ আছে। এমনকি অভিযুক্তর যদি ভিডিও থাকে, আমরা ধরে নিলাম যেখানে তো তথ্য প্রমাণের ব্যাপার আছে, সরিয়ে রাখি, যে একটা ভিডিওতে দেখা গেছে কেউ কাউকে খুন করছে, কেউ একজন আইনজীবীকে খুন করছে, তারপরও যিনি অভিযুক্ত, যিনি আসামি, তার পক্ষেও আইনজীবী দাঁড়ানোর অধিকার শতভাগ আছে, থাকতে হবে। সরকারের খুব সিরিয়াসলি এই জিনিসটা দেখা দরকার। কোনোভাবেই যেন চিন্ময়ের পরবর্তীতে যে ডেট আছে, সেই ডেটে অবশ্যই যেন কোনো না কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে পারেন, সেটার ব্যবস্থা করতে হবে। এবং যে অভিযোগ সনাতনী জাগরণী জোটের পক্ষ থেকে করা হয়েছে, তার সত্যতা আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। আমি প্রায় একটা কথা বলি, এই দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে ধরনের সংকট ফেস করছেন বলে মনে করেন, তারা সরকারের কাছে যদি সেটা জানান, সরকার সেটাকে সিনসিয়ারলি তদন্ত করে ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। যেন চিন্ময়ের আইনজীবীদেরকে যদি সত্যিই হুমকি দেওয়া হয়ে থাকে, সত্যিই যদি তাদেরকে বাধা দেওয়া হয়ে থাকে, এটা অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে, তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। আবার আমি যে শতভাগ বিশ্বাস করছি বা মনে করছি যে সংস্থা যে অভিযোগ করছে সেটাই সঠিক, তাও না। কারণ তারা সাম্প্রতিক সময়ে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন বলে আমি বিশ্বাস করি। তাদের 8 দফা প্রসঙ্গে আমি বলেছিলাম, তারা সরকারের সাথে বসতে পারতেন, ধর্ম উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা হোক। এই পুরনো 8 দফা এমন না যে এটা নতুন করে সরকার বাতিল করেছে, এটা পুরনো দফা। সো প্রচন্ড কেওটিক একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে তারা আরও বেশি আনস্টেবল সিচুয়েশন তৈরি করছিলেন। সুতরাং আমি তাদের উদ্দেশ্য নিয়ে আমার মধ্যে সিরিয়াস ধরনের প্রশ্ন আছে। তারপরও তাদের এই অভিযোগটা তলিয়ে দেখা জরুরি, এবং বিচারটা তাদের জন্য যাতে সঠিক বিচার পান, সঠিক আইনের দৃষ্টিতে সঠিক শাসন পান, সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। এবং আমরা দেখছি যে ভারত বসে আছে প্রত্যেকটা জিনিস ব্যবহার করার জন্য, এবং এটা আস্তে আস্তে গ্লোবালি যাবে। আইনজীবী না পাওয়া, আইনজীবীকে হুমকি দিয়েছে, হলো গর্হিত সব অপরাধ। এর মধ্যে আমি একটা জিনিস যোগ করতে চাই, এটা আমাদের জন্য খুবই লজ্জার হয়েছে। আমাদের বিচারাঙ্গনে তথাকথিত আইনজীবী, আমাদেরকে তথাকথিত বলি, ওনারা নাকি আইনের শাসন নিশ্চিত করবেন একটা দেশে, আইনজীবীরা গিয়ে হামলা করছেন অভিযুক্ত আসামির ওপরে। নট অনলি দ্যাট, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো বেশ কিছু আইনজীবী, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের পক্ষে দাঁড়ানো আইনজীবীরা আদালত চত্বরেই হেনস্থার শিকার হয়েছেন, এরকম রিপোর্টও আমাদের সামনে এসছে। এটা করেছেন অন্য আইনজীবীরা। মানে আমাদের আইনজীবীরাও যদি এরকম তৃতীয় শ্রেণীর মানসিকতা দেখান, যারা একটা স্টেট বোঝেন না, তাদের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আইন, সংবিধান, বিচার, এগুলো আমাদের চাইতে তারা অনেক ভালো বুঝবেন, কিন্তু না, তারা রাস্তার মবের মতো যদি আচরণ করেন, এগুলো খুবই প্রবলেম্যাটিক। তো সেই প্রেক্ষাপটেও আমি বরং এভাবেও বলবো, এটা অন্য অপরাপর ভয়ঙ্কর অভিযুক্ত যেসব আসামি আছে, তাদের পক্ষে অন্য আইনজীবী দাঁড়ানোর ক্ষেত্রে তো ভীতি তৈরি করতেও পারে। সরকারের উচিত ছিল আগে যেসব ঘটনা ঘটেছে ওইসব আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, কিন্তু সরকার নেয়নি। সেই না নেওয়ার জন্যই ভবিষ্যতে একই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আমি এটা শুধুমাত্র জনাব চিন্ময়কে বলছি না, এটা একটা মেজর প্রবলেম। এক, বাধা দেওয়া হয়েছে কিনা সেটা দেখা দরকার। বাধা না দিলেও যেসব আইনজীবী তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, আওয়ামী লীগ বা সরকার বিরোধী যেসব মানুষের পক্ষে দাঁড়াচ্ছেন, তাদের কাউকে যেহেতু হেনস্থা হতে হয়েছে, এই সাহস অনেকে নাও করতে পারেন। খুব অন্যায় হবে না, খুব ভুল হবে না তারা যদি এই সাহস করেন, তারা যদি বলেন যে আমি এই কারণে হচ্ছে না। খুব দ্রুত সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। রিপাবলিক বাংলা হচ্ছে আমার পশ্চিম বাংলায় সংক্রামক ব্যাধির মতো আর কি। এটা হচ্ছে সেই করোনা ভাইরাস ছিল না, তার থেকেও মারাত্মক আর কি। যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেটাই। যারা ভাবছেন যে ভারত হচ্ছে হিন্দুদের স্বর্গরাজ্য, বিজয় ক্ষেত্র, না, এটা ভুল করছেন। এই ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে সম্প্রীতির জায়গা, মিশ্র সংস্কৃতির জায়গা, আমরা গর্ব করি। কিন্তু এখানে এমন একটা দল ক্ষমতায় এসছে যে দলটি সরাসরি আসামে 19 লক্ষ বাঙালিকে বেনাগরিক ঘোষণা করেছে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। দ্বিতীয় কথা বলি, বাংলাদেশের অনেকে কথা বলতে গিয়ে আমি বারবার দেখছিলাম, আমার খুব গায়ে লাগছিল কথাটা। সেটা হচ্ছে বারবার বলছে ভারত ভারত ভারত। ভারত নয়, আপনারা ভারত বলবেন। মোদী সরকার বলুন, বিজেপি বলুন, এটা বলুন, আপনারা বারবার ভারত বলবেন না। এটা সত্যি আমাদেরকে ইনফর্ম করতে হবে, কারণ আপনাদের মিডিয়া, যে মিডিয়া এই বিষয়গুলি বলা উচিত, যে মিডিয়ার দায়িত্ব হলো এগুলি বলা, যেগুলো আপনি এতক্ষণ বললেন খুবই চমৎকার করছে। আমি একটু করছি, সে মিসলিড দিচ্ছে সেই মিডিয়া। এখন এখানকার কোনো ঘটনাকে হয়তো সেখানকার কোনো মিডিয়া হয়তো দেখাতেও পারে, আমি জানি না সেখানে কিভাবে দেখায়, পরিবেশন করে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে এক সাধু গ্রেপ্তার হয়েছিল, রাম রহিম বাবা। তার অনুগামীরা তাকে যখন অ্যারেস্ট করতে যায়, তার অনুগামীরা পুরো টাউনে আগুন লাগিয়ে দিয়েছিল, রাস্তাঘাট অবরোধ করে। তারপরেও তাকে অ্যারেস্ট করেছিল। তখন তো শুভেন্দু অধিকারী বা কোনো হিন্দু সংগঠন সারা দেশ জুড়ে আন্দোলন করেনি, কারণ বিজেপি সরকার গ্রেপ্তার করেছিল। আমরা দেখছি আশারাম বাপু, যিনি আবার নরেন্দ্র মোদীর গুরুদেব, সে গ্রেপ্তার হলো ধর্ষণের কেসে। তখন তো সারা দেশ জুড়ে হিন্দু খাতরে বিপদে পড়ে গেছে। আর এখন বাংলাদেশে একজন সন্ন্যাসী বা ব্রহ্মচারী, তাকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রয়েছে, একাধিক আরো পুরনো কেস রয়েছে। আচ্ছা, এটা অন্য দেশের ব্যাপার। আজকে ভারতবর্ষে যখন আমরা আমাদের বিজেপি সরকার কোনো মুসলিম লিডারকে বা ছাত্র নেতাকে বা সমাজকর্মীকে বা কোনো সাংবাদিককে দীর্ঘদিন জেলে আটকে রাখছে, পরবর্তীকালে জানা যাচ্ছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাকে জঙ্গি ট্যাগ, দেশদ্রোহিতা ট্যাগ লাগানো হচ্ছে, তখন কি বাংলাদেশের মুসলিমরা আকাশ পাতাল এক করে দেন? আমি জানি না, আপনি উত্তর দিতে পারেন। না, কখনোই আমরা দেখিনি। কখনোই বাংলাদেশের মানুষ সীমান্ত পর্যন্ত এভাবে উদ্বেগ দেখেন, কখনোই ভারতীয় হাইকমিশনের উপর এইভাবে হামলা করার কোনো ধরনের চিহ্ন দেখা যায়নি বাংলাদেশ। কিন্তু আমরা গত কয়েক বছরে আমরা দেখিনি যে বাংলাদেশে কোনো কিছু ঘটেছে আর এখান থেকে বিজেপি RSS বর্ডারে গিয়ে বানর বাহিনী গিয়ে লাফালাফি করেছে, আমরা এই প্রথমবার দেখলাম। অর্থাৎ তাদের কাছে বর্তমানে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে বিজেপির কাছে কোনো ইস্যু নেই মানুষের কাছে ভোট চাওয়ার মতো। তাদের কাছে একটাই শেষ ইস্যু,
এটা করতে পারে। বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা ভারতের দিকে তাকিয়ে থাকেন, অনেকে বলেন ব্যঙ্গ করে, আমি এদের সম্পর্কে একটু না বললে নয়, আহ, যারা তাকিয়ে থাকেন অনেকে বলেন ব্যঙ্গ করে যে তাদের আহ, দেহটা বাংলাদেশে পড়ে আছে, মনটা ভারতে। অনেকে বলেন ব্যঙ্গ করে। আমি আপনাদের মানে উদাহরণ দিয়ে বাংলাদেশে বলবো। হিন্দুদের কথা বলছেন? অনেকে আছে, মানে সবার কথা বলছি না, অনেকে আছে। আমি অনেকে আছে, উদাহরণ হ্যাঁ। দিচ্ছি, আমি দীর্ঘদিন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো ভেরিফিকেশন, এইগুলো নিয়ে কাজ করেছি দীর্ঘদিন। ওই কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের ডেটাবেজে তার নাম রয়েছে, আবার এখানকার ডেটাবেজে নাম রয়েছে। এরা প্রত্যেকে না ঘাটকা না ঘাটকা, এবং এদেরকে সবই ডিপোর্ট করবে ধীরে ধীরে। এর মধ্যে আপনারা জানেন খুব গণহারে আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল, বাড়িতে চিঠি এসেছিল যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করো। তার মধ্যে জানেন 99.99% বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু, তাদের আধার কার্ড বন্ধ হয়েছিল, কোনো মুসলিমের হয়নি। আপনাদের আরেকটু ইনফরমেশন দিই, যারা ভাবছেন যে ভারত হচ্ছে হিন্দুদের স্বর্গরাজ্য, বিজয় ক্ষেত্র, না, এটা ভুল করছেন। এই ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে সম্প্রীতির জায়গা, মিশ্র সংস্কৃতির জায়গা, আমরা গর্ব করি। কিন্তু এখানে এমন একটা দল ক্ষমতায় এসছে যে দলটি সরাসরি আসামে 19 লক্ষ বাঙালিকে বেনাগরিক ঘোষণা করেছে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। আমরা দেখেছি বিগত কয়েক বছরে এমন নাগরিকত্ব আইন সংশোধন করে করে এমন একটা জায়গায় নিয়ে এসছে যে আজকে ভারতবর্ষে 48-এর পরে বা 71-এর পরে যারা আসার পরে কোন রকম ফরেন রেজিস্টার অফিসে এফআরআরতে রেজিস্ট্রেশন করেনি, মাইগ্রেশন সার্টিফিকেট নেয়নি, সেটা জমা দিয়ে সিটিজেনশিপ সার্টিফিকেট নেয়নি, তারা প্রত্যেকে ইললিগাল মাইগ্রেন্ট এখানকার। এবং এর সংখ্যাটা আজকে 3 থেকে 5 কোটি। এবং এই লোকগুলো ভারতবর্ষে জাস্ট একটা দাস শ্রমিক হিসাবে থাকবে। এর থেকে বরং ভারতবর্ষে যে সমস্ত সংখ্যালঘু আছে মুসলিম, তারা অনেক বেশি ফেসিলিটেড, কারণ তাদের আজ থেকে কয়েকশো বছরের ডকুমেন্ট তাদের কাছে আছে। কিন্তু যারা ওখান থেকে উড়ে এখানে আসছেন, তাদের না ঘাটকা না ঘাটকা। এবং বারবার এটা আমরা বারবার বলার চেষ্টা করেছি। এবং আরেকটা জিনিস বলি, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের হিন্দুরা কি আদতে এটা জানে? মানে তারা তো মনে করে যে ভারত গেলেই এটা জানে না, আইনগত ব্যাপারটা জানে না। হ্যাঁ, প্রশ্ন করুন, বলুন। হ্যাঁ জি, নরেন্দ্র দা। রিপাবলিক বাংলার একজন সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছিল। আর আপনি বললেন যে ওখানে শাহজাহান জড়িত না। আমি উত্তর দিই, আমি সন্তু পানের উত্তরটা দিই। সন্তু পান সন্দেশখালীতে গিয়ে যখন যাকে পারছে রাস্তার মধ্যে লাফালাফি করে, ওকে আমরা জোকার ছাড়া কিছু বলি না। তো একটা মহিলা ঘরের মধ্যে কাপড় চেঞ্জ করছে, সরাসরি ক্যামেরা নিয়ে বুম নিয়ে ঢুকে গেছিল। ভদ্রমহিলা চিৎকার করাতে আশপাশ থেকে লোকজন এবং পুলিশ, যেহেতু অশান্তি চলছে, লোকজন এসে তাকে গ্রেফতার করে। এটা তাকে হিন্দু নির্যাতন নয়, সে একটা অপরাধ করেছিল। আচ্ছা, আর ময়ূররঞ্জন ঘোষের আসলে উদ্দেশ্যটা? ময়ূররঞ্জন ঘোষ অ্যাকচুয়ালি রিপাবলিক বাংলা হচ্ছে আমার পশ্চিম বাংলায় মানে অশান্তির কি বলবো, সংক্রামক ব্যাধির মতো আর কি। এটা হচ্ছে সেই করোনা ভাইরাস ছিল না, তার থেকেও মারাত্মক আর কি, যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেটাই। আচ্ছা, মানে আরেকটা জিনিস আমি যিনি বাংলাদেশের ভাইরাল একটা চরিত্র সাংবাদিক, তিনি এতটাই অবস্থা তার এমন যে একদম পুরো করোনা ভাইরাস থেকেও তাকে খারাপ হিসেবে দেখেন। ওর সাথে আমার পরিচয় ফেসবুক থেকে 2016 থেকে। তখন ফেসবুকে আলাপ, আমাদের ফ্রেন্ড লিস্টে ছিল। পরবর্তীকালে হঠাৎ করে একটা বামপন্থী ছেলে, সে হঠাৎ করে এত বিজেপির মতো একটা চ্যানেলে গেল, রিপাবলিকের মতো। এটা আমাদের কাছে খুব আশ্চর্য মনে হয়েছিল। ধীরে ধীরে নিজেকে এমন পরিবর্তন করেছে যে সে শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দু, সে নরেন্দ্র মোদীর থেকে বড় হিন্দু, এটা নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। অভিনয়। আমার প্রশ্নের উত্তর তো পাইনি। মানে শেখ শাহজাহানকে দীপক দা ক্লিন চিট দিছে, কিন্তু শেখ শাহজাহান এখনো জেলে। কোন মামলায়? আমি ক্লিন চিট দিইনি, আমি বলিনি আপনাকে, আমি ক্লিন চিট বলিনি। আমি ওখানে অন্য উদাহরণ টেনেছিলাম। আমি বলেছিলাম ওখানে যে হিন্দু মেয়েদের নাকি টেনে নিয়ে যেত বলতে, এটা বলেছিলাম, যে এরকম কিছু ঘটেনি। শেখ শাহজাহানের ভারতবর্ষে একটা আইন আছে, পিএমএলএ অ্যাক্ট, মানি লন্ডারিং কেস। মানে আপনি টাকা চুরি করেছেন বা 2 নম্বরই টাকা লেনদেন করেছেন, এই অভিযোগে আপনাকে জেলে ঢুকিয়ে রাখবে। এটা আপনাকে ঢুকিয়ে রাখবে। এটা একটা খুব বাজে আইন, বেশ সমালোচনা আছে। মানে এবং আপনি বেশ সমালোচনা রয়েছে পিএমএল আইন। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটি নিয়ে প্রায় প্রতিদিনই তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে। দেশের বাইরে যেমন অনেক ঘটনা ঘটছে, আমরা পুরোটা জানতে পারছি না। আবার দেশের ভেতরেও যা কিছু ঘটছে তাও আমরা অনেক কিছু জানতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় আমাদের যে স্বপ্নের বাক স্বাধীনতা, এরপর গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি যে বিষয়গুলো ছিল, তা এই সময়টিতে এসে মব জাস্টিসের কারণে পুরোটাই একেবারে মুখ থুবড়ে পড়ে গিয়েছে। ফলে শেখ হাসিনার জামানাতে তাকে আমরা যতই ফ্যাসিবাদ বলি, স্বৈরাচার বলি, যা কিছু বলি না কেন, ওই সময়টিতে আমাদের মূলধারার গণমাধ্যমগুলোতে যেভাবে কথাবার্তা বলা হতো, যেভাবে লেখা হতো, যেভাবে প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হতো, এবং আমরা যারা সামাজিক মাধ্যমে কথাবার্তা বলতাম, আমাদের যে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড সেফটি নেট, নিরাপত্তার যেটা জাল, এটা আমাদের ছিল। যেমন ধরুন, আমার কথাই বলি, এখন থানা বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, যে কোনো জায়গায় একটা টেলিফোন করলে আওয়ামী লীগ জামানাতে সেখানে তারা রেসপন্ড করতেন। এর বাইরে ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন,
এমনকি আমি শুধু নয়, বিএনপির অনেক লোকের সঙ্গে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির যে ব্যক্তিগত সম্পর্ক, এই ব্যক্তিগত সম্পর্কের কারণে আমরা অনেকে হয়তো আদালতে গিয়েছি, মামলা মোকদ্দমায় পড়েছি, কিন্তু একান্তে নিরাপত্তাহীনতায় আমরা কখনো ভুগিনি। কোর্টে গিয়ে লাথি খেতে হবে, উকিল দাঁড়াবে না, বিচারক বিব্রত হবেন, তারপর আদালতে গিয়ে সেই যাকে বলা হয় উকিলবিহীন অবস্থায় অমানবিক একটা পরিবেশ পরিস্থিতিতে পড়ে যখন জেলখানাতে যাওয়ার পর সেখানে আবার মারধর, লাথিগুঁতো, পিটনি থেকে শুরু করে আরও অনেক কিছু যে ঘটবে, এটা রাজনৈতিক সরকারের আমলে সাধারণত কেউ কল্পনা করতে পারে না। এ কারণ হলো সবারই মোরলেস একে অপরের সঙ্গে একটা নিরাপত্তা বলয় থাকে, সম্পর্ক থাকে। সেই সম্পর্কটি এখন শূন্যে, কোনো কাজে আসছে না। দ্বিতীয়ত হলো যে সমাজে যারা মাতব্বরি দেখাতেন, তারপর মাস্তানি করতেন, তাদের একটা চেইন অফ কমান্ড ছিল। যেমন ছাত্রলীগের একটা ছেলে দুষ্টামি করেছে, আপনি যদি ছাত্রলীগের সভাপতির সাথে সম্পর্ক থাকে, ভালো তাকে বললেন, তার সাথে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের একজন নেতাকে বললেন, তো এভাবে একটা জিনিস করা যায়। কিন্তু এখন এমন একটা অবস্থা হলো যে এই মুহূর্তে যারা ক্ষমতা এক্সারসাইজ করছেন তারা এবং তাদের সহযোগী যারা আছে তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে বলা, তাদের প্রতি ইনফ্লুয়েন্স করা, এটি বলতে গেলে একেবারে কোনো নেটওয়ার্কের মধ্যেই পড়ছে না। ফলে যারা একবার বিপদে পড়েছেন এই সময়টাতে প্রায় সকলেই এক ব্যাকে বলছেন আগে আমরা ভালো ছিলাম। তো যা বলছিলাম, এই যে বাংলাদেশের ভিতরে এবং বাইরে এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা বলছি না, বলতে পারছি না, কিন্তু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। তো যেগুলো এই মুহূর্তে দৃশ্যমান সেটা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে রীতিমতো যুদ্ধাবস্থা। এটি এই মুহূর্তে প্রচারে একেবারে মহাযুদ্ধের মতো অবস্থা, প্রোপাগান্ডায় আরও খারাপ অবস্থা। আমরা বাংলাদেশে বসে খুব গালাগালি করছি ভারতকে, আবার ভারতের দশমুখ, আমাদের যেহেতু ছোটো দেশ, আমাদের সব কিছু একটা সীমিত যাকে বলা হয় শক্তি এবং সামর্থ্য রয়েছে, কিন্তু ভারতে রয়েছে বলতে গেলে সীমাহীন তাদের কানেক্টিভিটি, দেশের বাইরে তাদের মিডিয়া আমাদের সাথে অনেক শক্তিশালী, এবং তাদের যে সকল সাংবাদিক রয়েছেন আমাদের সাথে অনেক অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। তারা কারো পক্ষে গেলে ওভাবেই যান, কারো বিপক্ষে গেলে ঠিক ওইভাবে যেতে পারেন, যেটা আমরা পারি না। এবং তাদের যে রাজনীতিবিদ যারা রয়েছেন যোগ্যতার বিচারে, তারপরে মানদণ্ডের ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে এবং রাজনীতির যে কলাকৌশল এগুলো প্রয়োগের ক্ষেত্রে, শুধু এতটুকুই বললাম যে আমরা বাংলাদেশে যারা আছি তারা একেবারে শিশু এদের তুলনায়। মমতা ব্যানার্জির কথা যদি আপনি চিন্তা করেন, রাহুল গান্ধীর কথা যদি চিন্তা করেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে এরকম অন্ততপক্ষে 1000 আপনি সর্বভারতীয় নেতার কথা বলতে পারবেন, যাদের তারা যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তবে ওই বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য প্রাইমারি স্কুলের 5 পাস করার মতো অবস্থা আমাদের দেশের রাজনীতিবিদদের এখনও হয়নি। এটা হলো বাস্তবতা। যদি কেউ চ্যালেঞ্জ জানাতে চান তারা একটু শশী থারুরের সঙ্গে বসতে পারেন, অমিত শাহের সঙ্গে বসতে পারেন, মমতা ব্যানার্জির পাশে বসতে পারেন, কোনো আলাপ আলোচনা করতে হবে না, শুধু একটা ছবি তুললে আপনি বুঝতে পারবেন যে এই দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ কার অবস্থান কী। তো কাজেই এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাকযুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের প্রেক্ষিতে ভারত যা কিছু করছে সঙ্গে সঙ্গে সেটা আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর সেটাকে সামাল দেওয়ার জন্য আমরা নিজেদের এই ঘরের মধ্যে থেকে কুয়োর ব্যাঙ যেভাবে লাফায়, ঠিক ওইভাবেই যা কিছু করার ততটুকু আমরা করতে পারছি। তো এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলোর আইনগত ভিত্তি কতটুকু আছে না আছে আমরা বাংলাদেশের মানুষ জানি। এদেশের সংখ্যালঘুরা আসলে কীভাবে আছে আমরা তো জানি, সংখ্যালঘুরা সবচেয়ে ভালো জানেন, কিন্তু তারপরেও ভারত এটা মার্কেটিং করছে। এজন্য করছে যে এখন বাংলাদেশের উপর তারা কাঁঠাল ভাঙবে। তাদের অনেক ব্যর্থতা আছে পররাষ্ট্রনীতিতে। তারা আওয়ামী লীগের সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন করেছিল, শেখ হাসিনাকে তারা যেভাবে একেবারে হিমালয়ের পর্বতের চূড়ায় উঠিয়েছিল এবং বাংলাদেশের জনগণকে যেভাবে ইগনোর করেছিল, আমরা বাইরে থেকে বারবার বলেছিলাম ভারতকে, ইন পার্সন ভারতে যারা কূটনীতিবিদ আসতেন তাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, তারপর এই টকশোর মাধ্যমে, সভা সমিতি, সেমিনার, লেখনির মাধ্যমে ভারতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে আপনারা নেশন টু নেশন এবং জনগণের সঙ্গে সম্পর্ক করেন, একসময় আপনারা খুব বিপদে পড়বেন। কিন্তু তারা সেই বড় দাদাদের মতো সবসময় একটা গধুরে ছিল, এবং তারই প্রেক্ষিতে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিলেন, এখন তারা তাদের ইজ্জতে ভীষণ রকম ঘা লেগেছে। এখন বাংলাদেশকে কী করে অপদস্থ করা যায়, শেখ হাসিনাকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, নিজেদের ইজ্জত এবং আব্রুকে রক্ষা করার জন্য, নিজেদের ইগোকে তারা যাকে বলা হয় প্রতিষ্ঠিত করার জন্য, বা ইগোটি বাংলাদেশের উপর প্রয়োগ করার জন্য, দাদাগিরি, ফিউডালিটি, এই জিনিসগুলো প্রয়োগ করার জন্য তারা কী করছেন, মিথ্যার যে ব্যাসাতি, তারপরে প্রচার এবং প্রোপাগান্ডার যে ব্যাসাতি, এবং যা কিছু করা দরকার দম্ভ, সব মিলিয়ে এমনভাবে করছেন সত্যিকার অর্থে আমরা এগুলো পেরে উঠছি না। বাট ওদের কথাবার্তা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। যেমন বড় বড় সামরিক জেনারেল, ভারতের সামরিক জেনারেল, পলিটিক্যাল বিশ্লেষক, এবং এখানে আমাদের বাংলাদেশে যেমন মতিউর রহমান মাহফুজা নামের মতো সাংবাদিক, তাদের চেয়েও অনেক অনেক বড় মানের সাংবাদিক, তারা তাদের ইউটিউব পেজে, পত্রিকার ইউটিউব পেজে, নিজেদের ইউটিউব পেজে, ফেসবুক পেজে তারা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন, এবং যেভাবে বলছেন যে বাংলাদেশ হলো এরকম একটা দেশ, ভারত যদি একটা টিপ মারে সেই একটা টিপ সহ্য করার ক্ষমতা বাংলাদেশ নেই। 2 নম্বর হলো যে বাংলাদেশের সব কিছু যা কিছু আছে তা ভারত মাত্র 10 মিনিটের মতো বোমা মেরে গুড়িয়ে চুরমার করে দিতে পারে। এরকম বিভিন্ন রকম কথাবার্তা যা বলছে তা আসলে আমাদেরকে উত্তেজিত করছে, আমাদের তরুণ সমাজকে ভীষণ রকমভাবে উত্তেজিত করছে। এবং এই সময়ের মধ্যে ভারতে
আমাদের পক্ষে কথা বলার মতো একমাত্র কবির সুমন ছাড়া আর কেউ নেই। ওই যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ কবির সুমন। তো আমরা অনেকদিন যাবতই জানি যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বাংলাদেশের ভালো বন্ধু। শেখ হাসিনার ভালো বন্ধু হওয়ার সত্ত্বেও তিনি ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসের দিকে তিনি এই আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছেন এবং এই কথাও বলেছেন যে আন্দোলনকারীরা যদি ভারতে আসতে চায়, পশ্চিমবঙ্গে যেতে চায়, তাহলে তিনি তাদের আশ্রয় দেবেন। এই ধরনের বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব তার ছিল। কিন্তু তিনিও সম্প্রতি সর্বভারতীয় রাজনীতির যে মেরুকরণ, সেই মেরুকরণের মধ্যে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ করে এমন একটা কথা বললেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।